আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি আমি তো ভালোবাসি তোকে গল্পের পার্ট 2 নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 12টা বছর কাটিয়েছিল। যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক থেকে সেদিক হয়নি। আবিরের মা হালিমা খান এমনকি রুমের পর বছরের পর বছর রুমে তালা দিয়েছিল। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হয়ে এলে একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানবীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানবীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে, কি হলো, কিছু বলবি? তানবীর মুচকে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাইয়া, এই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওতে? আবির চক্ষুদ্বয়ে ও নিত্যের স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানবীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুঝ মনে। কি করবো বলো? শোভা বসল গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানবীর ভাইয়ার আপত্তিকর সব বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেননি, শুধু জিজ্ঞেস করে, বিকালে কি বের হবে? আবির উপর নিচে মাথা নেড়ে সূচক সম্মতি জানায়। তানবীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নিয়ে রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করছে ব্যস্ত হতে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গ্রাউন্ড ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে তারপরও প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি চাই র্যাপিং পেপার মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলো উপরে ছোট একটা চিরকুট লেখা, অ্যাডমিশনের পর পড়বি। তাছাড়া একটা ছোট বক্স আছে, এ বক্সটি রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 30 প্রো ম্যাক্স মোবাইল বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চার জগড়া। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়ছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজে প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ত দিন কাটছিল, তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানভীরের। ভাষার মানুষ বাইরে শুধু 3 থেকে 4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল কার বাসায়। তানভীর বারবারই বোনের ব্যাপার খুব সিরিয়াস। ভাইয়েরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসন রেখেছে এত বছর। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমার একটা নতুন ফোন কিনে দিবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন মেঘ না চাইতেই জল। আনমনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কীভাবে জানবে আমার ফোন নেই। একদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কী যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায়। আদি, ভাইয়া তোমায় খেতে ডেকেছে। আবির, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নিচে নেই। বিকেল 4টা বাজে, সবাই খাওয়া শেষ অনেকেই আগে। মালিহা খান বসিয়েছিলেন ছেলের জন্য। ছেলের ছটফট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছে, কোথাও যাবি? হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা সে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ, সব খেতে। এরই মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া রেডি আমি, এখন যাবে নাকি লেট হবে? আবির, এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছে, গাড়ি নিয়ে বের হবি না, চাবি নিয়ে যা। আবির, গাড়ি লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলো সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলেই মিলে হইচই করে বিকালে নাস্তা খাওয়ার, একটু টিভি দেখে খেলাধুলা আর আড্ডা দেয়। সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, সব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। কেমন দুমুখ ব্যবহার। তানভীর যতক্ষণ বাসায় বাইরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছুটোছুটি করছে। মেঘ যা বলে ছোট 2 ভাই বোন তাই করে। মেঘ আর আবির এখনও দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবে মাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও 2 ঘন্টা আগে। মিম আর আদির ছুটাছুটি শেষ হয়ে বড় আব্বুর জানাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী হালিমা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বললো কি কাজ আছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমেদ খান।
আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিংয়ের সাথে কুলোতে পারছি না, প্রাইভেটগুলোতে অনেকটা এগিয়ে গেছে। আলী আহমেদ খান ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করছি, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে, রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতির গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আপু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হা বড় আপু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন কথা না বলে তিন দিকে যায়, রুমে চলে যাই। রাত 9টা, বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি। মিম ম্যাগ কেউ নেই, রান্নাঘরে তিন যা খাবার রেডি করছে। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল, সাদা শার্টে 2 থেকে 3 ফোঁটা রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা কি দাগ? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছাদ করে উঠেছে, একমাত্র ছেলের শরীরে একটা আচরণ মা সহ্য করতে পারেন না। আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে ম্যাগ রুমে থেকে বেরিয়ে হয় তাড়াতাড়ি। এগুলো গিফট দিলেও অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছর ভাইয়ের মুখটাও দেখেননি সে। কিন্তু সে ম্যাগ রুমে থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। ম্যাগের চোখে মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসেছে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্য বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানভীর, চাচু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে মানুষটা, অথচ সে এখনও দেখেনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে? সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমেদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই, কম বন্ধু বেশি, তাকে বলো দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি, তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসা আর হাল ধরার জন্য। তানভীর, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমেদ খান, থাক, আমার কিছু বোঝাতে হবে না, কোনটা মারামারির কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বুঝাও এসব যেন না ঝরায়। তানভীর, জি বড় আব্বু। ম্যাগ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর ম্যাগের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ার দিকে তাকিয়ে বলে, আবির কোনো মারপিট করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখন ওর দিকে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা, রাজনীতি করে, আমার শাসন করে, কিন্তু আবির ভাইয়া তো দেখা যাচ্ছে পুরাই হিটলারের। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিন অব্যবস্থা অনুভব হয়। ভীতিতে ঋদ্ধ হয়ে তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে, চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লব ও পড়ছে না একটির বারু। তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সবলীল ভঙ্গিতে নেড়েচড়ে দাঁড়ায় দৃষ্টিটা সরিয়ে নিয়ে চাঁদ থেকে। গাঢ় না ঘুরিয়ে দেখে নেই মানুষটা, তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছি যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বললো। তানভীর উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবি? তানভীর, ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি, বাদ দাও প্লিজ, আমি তোমাকে শুধু জানিয়েছিলাম, ভাবিনি তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা করবে, এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সামাল করে ফেলতাম। আবির, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। তানভীর, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তা তো হয়েইছে, তুমি যা করছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই ভাবছিলাম এসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আবির, আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আবার ব্যাপারটা তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আসছি, যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি, আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। তানভীর, আচ্ছা আসছি আমি। এতক্ষণ মেঘ ডেকে গেছে চাঁদ,
অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতায় ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2 থেকে 3টা কুকুর আপন মনে চাল্লিচার কাছে। সিগারেট খাওয়াটা আবির নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে যখন নিজেকে কন্ট্রোল করতে সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেট ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ চিহ্ন আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেট কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল। বুঝলু মেঘ খাবার খেয়ে রুমে এসে 2 থেকে 3টা না পড়াশোনা করলো। এসএসসি পরীক্ষা শেষ হলো 1 মাস হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অস্ত্রঙ্গনীভাবে জড়িয়ে আছে ভাগ্য। এসএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানে না, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এসএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হচ্ছে যে মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে হাতে তার নতুন মোবাইল, কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দিই। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়সের গন্তি 9 থেকে 10 এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। 1 সপ্তাহও হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে দেখে খেলছে। স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি, তাহলে তোর খবর আছে। তারপর বোনটাকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই গল্পটা দেখার জন্য, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।